ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. রণদাপ্রসাদ তান্ত্রিকের গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। এই 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 এদিকে শোন বোন, ওদিকে ওভাবে যাস নে। আবার ওদিকে ওভাবে যায়, ওইদিকে তো শ্মশান বললো, শুনলি নে? শোন, এদিকে শোন, ভূত প্রেত থাকতে পারে, ভয় লাগে না নাকি তোর? এছাড়া রাতের বেলা সাপ খোপও থাকতে পারে। এদিকে এদিকে শোন। তোকে এসব নিয়ে ভাবতে হবে ক্লাই। এখানে তো আমি মাঝে মাঝে আছি, আর সব ভূত পেট সাক্ষর এগুলো আমাকে কিছু করতে পারবে ক্লাই। নমস্কার, গভর্নমেন্টের পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন দেবী শঙ্কর্ষিণীর আবির্ভাবের দ্বিতীয় পর্ব। তবে চলুন শুরু করা যাক রণদাপ্রসাদ তান্ত্রিক সিরিজের সপ্তম গল্প, রুদার শ্মশান। আজ সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে। এদিকে দেরি দেখে ভাবলাম আকাশ নিশ্চয়ই আগেই জেঠুর কাছে চলে গেছে বোধহয়। গল্পের বাকিটুকু অংশ বুঝি সে একাই শুনে নিল। সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে মস্ত বড় জিনিস হারালাম। ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে এইসবই ভাবছি। হঠাৎ দেখি আকাশ এসে হাজির। আশা করি তোমরা আকাশকে সবাই চেনো। ও হলো আমার জেঠতুতো ভাই। তবে আমাদের বয়স প্রায় কাছাকাছি হওয়ায় আমরা একে অপরকে নাম ধরেই ডাকি। আমাদের সম্পর্কটা আসলে বন্ধুত্বের মতো। আকাশ এসেই মাকে জিজ্ঞেস করে, কাকিমা আস্তিক কোথায় গো? এই দেখ না, এত বেলা হয়েছে তাও কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে। যা দেখ, ঘরেই আছে মনে হয়। কি রে, ঘুম ভাঙলো? জেঠুর কাছে যাবি না? কি করে যাব বল, এত বেলা হয়ে গেল। জেঠু তো 8টায় আসতে বলেছিল। আরে চিন্তা করিস না, আমি সকালে গেছিলাম জেঠুর বাড়ি। জেঠু তো জলপাইগুড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে গেছে, তাই ভাবলাম তোকে ডেকে নি, তারপর একসাথে যাওয়া যাবে। শুনে বেশ খুশি হলাম। তাড়াতাড়ি বিছানা সেরে উঠে মুখে ব্রাশ দিয়ে আকাশকে বললাম, তাই জেঠু তো আমাকে বলেছিল যে জলপাইগুড়ি যাওয়ার সময় আমাকে নাকি সাথে নেবে। তবে আমি তো ছুটি পাবো না রে। দেখ, জেঠু বলেছে মানে কিছু তো একটা হবে। তবে আমার যে এখন কালকের গল্পটার শেষটা শুনতে খুবই ইচ্ছা করছে। মা শঙ্কর্ষিণী দেবীর অর্ধেক জাগ্রত হওয়া, 10টা মহিলার নরমুণ্ডের সঙ্গে রণজেঠু নিজের বাবার নরমুণ্ড দিয়ে পড়ে দুবরাজপুরে ভৈরব মন্দির প্রতিষ্ঠা। আর সব থেকে বড় কথা, ভাবতে পারছিস কাপালিক যখন ওই মহিলাটির বলি দিল, তার পেটে ছিল একটা সন্তান, আর ওই সন্তানটি নাকি আমাদের সতু দিদি। চল রে চল, গল্প শোনার ইচ্ছাটা তো আমার বেড়েই চলেছে। আরে আমারও একই অবস্থা। চ চ চ চ চ, আর দেরি করবো না, চ। বাইরে বেরোতে যাব অমনি মা বলল, হ্যাঁ, সকাল থেকে কাপড় ছেড়ে রান্না করো, আর যাদের জন্য রান্না করো তারা হুটহাট করে বাইরে চলে যায়। কাদের জন্য যে এত পরিশ্রম করছি কে জানে, আর কতদিন যে এভাবে পরিশ্রম করতে হবে। অগত্যা মায়ের ভয়ে মুড়ি আর আলুর দম খেয়ে রওনা দিলাম। এদিকে আকাশের অবস্থা তো আরও খারাপ। আকাশ বাড়ি থেকে খেয়ে এসেছিল, তবুও মায়ের রাগ দেখে আরও একবার খেয়ে নিয়েছে। জেঠুর বাড়ি গিয়ে
কিছুক্ষণ বৈঠকখানায় সতুদিদির সাথে কথা বললাম। এদিকে আকাশ তো সতুদিদির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জেঠুর মুড়ি খাওয়া শেষ হলে কাঠের তক্তায় বসে মালব্রুসের একটা টান দিয়ে জেঠু কাহিনীর বাকি অংশটুকু শুরু করলো। আচ্ছা বুড়ো, আগের দিন ঠিক কতটা বলেছিলাম রে? ঠিক মনে পড়ছে না। তোদের কি কারোর মনে আছে? আরে ওই তো মরার খুলিগুলো দিয়ে তুমি দুবরাজ করে তৈরি করলে এক ভৈরব মন্দির। তান্ত্রিকের কাছে থাকা মূর্তিটাকে তুমি পুজো করছিলে। ঠিক তখনই তান্ত্রিক মূর্তিটাকে তামসিক রূপে পুজো করার জন্য এক গর্ভবতী মায়ের গর্ভ থেকে বের করে এক সদ্যজাত শিশু, সেই তান্ত্রিক ভোগ হিসেবে ওই শিশুটাকে অর্পণ করতে চেয়েছিল। কিন্তু তুমি ওই মূর্তিটাকে তামসিক রূপে পুজো না করে সাত্ত্বিক রূপে পুজো করো, এবং সেই শিশুটি হলো আমাদের সতু দিদি। এই চুপ চুপ চুপ, সতুকে আবার এসব বলবি নে। বললে কিন্তু তোদের মাথা খেয়ে নেবে বলে দিলাম। আচ্ছা বেশ বেশ, মনে পড়েছে। সেবার সে 11টি নরমুণ্ড দিয়ে ভৈরব মন্দির স্থাপন করলাম, বুঝছিস? তার 21 দিন পর রওনা দিলাম বাঁকুড়ার গ্রামের উদ্দেশ্যে। তখনকার দিনে এত বাসের হুড়োহুড়ি ছিল না। গত 30 বছরে গোটা পৃথিবীটা যেন হঠাৎ করে বদলে গেল। তো তারপর অনেক অপেক্ষার পর একটা বাস পেলাম। বাসটি ঘুড়িশা, জয়দেব, ইলামবাজার হয়ে চলতে শুরু করলো। সত্যি এক জায়গা হতে অন্য জায়গা ভ্রমণের সময় জানতে পারা যায় প্রতিটা মানুষ তার নিজস্ব পৃথিবী সাজাতে এবং সেই পৃথিবীকে অন্যদের হাত থেকে বাঁচাতে কতটা তৎপর। বাস চলছিল, হঠাৎ একটা মেয়ে বাসে উঠে আমার পাশে বসলো। হাতে কাগজে মোড়া কিছু কাঁচের বোতল ছিল। বাস চলার সময় ওই যে কাঁচের শব্দ তা জানান দিচ্ছিল মাঝে মাঝে, বুঝেছিস? মেয়েটি শ্যামবর্ণা, মাথার চুলটা আলতো করে বাঁধা, ঠিক যেন লক্ষ্মী প্রতিমাটি। মনে হচ্ছিল খুব দ্রুত ও তাড়াহুড়ো করে উঠেছে। তার কপালে জমতে থাকা কিছু বিন্দু বিন্দু জলকণা তার প্রমাণ দিচ্ছিল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বাবু, বলছি এখান থেকে বড়জোড়াটা যেতে কতক্ষণ লাগবে বলতে পারিস? আসলে আমি বাবার জন্য ওষুধ তো নিয়ে যাচ্ছি। বাবার শরীরটা তো খুব খারাপ, ওই লিগে। এই তো আর 8 ঘন্টা পরেই পৌঁছে যাব। তবে চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এরপর বড়জোড়ায় নেমে শুরু করি হাঁটা। তখন প্রায় 3 কোষ পথ হেঁটে যেতে হবে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কিছুটা হাঁটতেই দেখি বাসের সেই মেয়েটা একটা গরু গাড়ির ভেতর থেকে হাঁক দিচ্ছে। বাবু, এ বাবু, বাবু শুনতে পাচ্ছিস? তা বললে তুই কোথায় যাবি? এই তো সামনে মালিয়ারা গ্রামে যাব। সেখানে শুনেছি মা কালীর এক অদ্ভুত মূর্তি আছে, সেটাই দর্শনে যাব। আরে কি মুশকিল, আমি তো ওখানটাতেই থাকি। তা বাবু, তুই কি ওই দিকের পথ তো চিনিস? দেখে তো মনে হচ্ছে তুই এদিকটাতে নতুন, না হলে গরুর গাড়িটা করে নিতিস তো। হ্যাঁ, এদিকে একেবারে নতুন। মাকে দেখার ইচ্ছে হলো, ত্যাগী মানুষ, তাই বেরিয়ে পড়েছি। ব্যাস তো, তাহলে চলে আয় তবে আমার সাথে। এই গাড়িটাতে উঠে বল,
আমি না হয় রাস্তাটা চিনিয়ে তোকে নিয়ে যাচ্ছি। এদিকে গরু গাড়ি চলতে শুরু করেছে। আমি এক প্রকার ছুটে গাড়িতে উঠলাম। গাড়ির চালক জিজ্ঞেস করলো, তা বাবু কোথায় যাবেন? আরে শুনতে পেলে না? আমরা মালিয়ারা যাব তো। চলুন চলুন, অনেকটা পথ। আমার কথায় চালকটি আমার দিকে বেশ কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর আবার নিজের মতন গাড়ি চালাতে শুরু করলো। বুঝলি, গ্রামের শান্ত মোড়ান দেওয়া রাস্তা, চারিদিকে ঝোপঝাড় গাছপালা চোখের রেটিনায় যেন এক সবুজ বর্ণ ধারণ করিয়ে দেয়। হয়তো এই সবুজের প্রভাব এতটাই যে গ্রামে না আসা মানুষ সহজে উপলব্ধি করতে পারে না। মাঝে মাঝে উঁকি দিচ্ছে খেজুর গাছের দল। রাস্তার ধারে আকন্দ গাছগুলো ফুল দিয়ে নিজেকে এই ঠান্ডায় জীবিত রাখার চেষ্টা করছে। কিছু দূর গিয়ে দেখি একটা উঁচু টিলার ওপর একটা বড় উনান তৈরি করেছে। একটা মানুষকে কবর দেওয়া হয় ঠিক তেমন পাত্রে গরম হচ্ছে খেজুর রস। আসলে সকাল সকাল খেজুরের রস সংগ্রহ করে এনে সেখান থেকে তৈরি হয় খেজুর গুড়, এবং বিকালে সেই গুড় জাল দিয়ে তৈরি হয় এক মিষ্টি, যার নাম লবাত। খেয়েছিস? কিরে বুড়ো, তাই তো? আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি কি আমাদের মামা বাড়ির সেই মালিয়ারা গ্রামের কথা বলছো? ঠিকই বলেছিস। আসলে সবই যে নিয়তি রে। আরে তুই চুপ কর তো জেঠু, এরপর কি হলো তুমি বলো তো? জেঠু মালব্রোসের একটা টান দিয়ে আবার শুরু করলো। আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোর নাম কি? সে উত্তরে জানালো উমা। আমি আবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, মা, তুই যে বললি তোর বাবার জন্য ঔষধ নিয়ে যাচ্ছিস, তোর বাবার কি হয়েছে রে? আর বলিস না, আমি তো লোকের বাড়িতে ঝিগিরি করি। কত লোকের বাড়ি দেখাশোনা করতে হয় আমাকে, তাই একটু দেরি করে বাড়ি ফিরি প্রায় দিন। ঘরে দেখি বাবা যেটা রান্না করে রেখেছে সেটা খারাপ হয়ে গেছে, তাই প্রায় দিনে ওই জল খেয়ে ঘুমিয়ে পড়ি। আবার এইদিকে আমি খাবার খেয়েছি না দেখে বাবাও প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে, তাই ওই জন্যই বাবার জন্য ওষুধ তো নিয়ে যাচ্ছি। তার কথাগুলো কেমন যেন অসঙ্গত শোনালো। তবে সে কথায় বেশি কান না দিয়ে আবার জিজ্ঞেস করলাম, শুনেছি এই গ্রামের এক অদ্ভুত কালী মূর্তি আছে। তুই তো সেই গ্রামেই থাকিস, তাই না? তা তুই কি কিছু জানিস? এই প্রশ্নটা না করলে জানতেই পারতাম না ওই ছোট্ট মেয়েটি দেখতে মেয়ে হলেও এত বকবক করতে পারে। সে তার ঝুলি থেকে একটা মেচা বের করে আমাকে দিল এবং নিজেও খেতে খেতে বলতে শুরু করলো, তুই হয়তো জানিস বাবু, তারকাসুর বধের পর ওই যে ওষুধদের ছিলে পিলেদের দহরম মহরমটা বেড়ে গেলে মহাদেব তার পিনাক নামক ধনুকটো দিয়ে তাদের বধ করেছিল। পরে আবার সেই ধনুকটো পরশুরামকে নাকি দিন দিন ছিল মহাদেব। পরশুরাম আবার সেটা রাজা জনককে দিন দিন ছিল। তারপর তো আমরা সবাই মোটামুটি জানি যে সেই হরধনু বিষ্ণু অবতার শ্রীরামের হাতে নাকি ভেঙে গেছিল। এর পরের গল্পটা সবার ঠিক মতো জানা নাই। শুন তবে, কথায় আছে
রামের নাকি একটা দিদি ছিল, নামটা ছিল শান্তা। সে ওই ধনুকের ভাগ দুটো নিয়ে সাধনা করে ডাক দিনছিল বাবা বিশ্বকর্মাকে। বুঝলি, ওই যে ধনুকটা, ওইটা নাকি ওই সুমেরু নাকি পর্বত বলে না, ওইখানটা থেকে তৈরি হয়েছিল। তাই রামের দিদি শান্তা বাবা বিশ্বকর্মাকে বলেন এমন এক মূর্তি তো তৈরি করতে যার থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। তারপর সেই কথা মতো বাবা বিশ্বকর্মা তার চোখটা বন্ধ করে আর আদি মাতৃশক্তিকে ডাক দিনছিল। তারপর তিনি যে মায়ের রূপটা দেখতে পান, সেই রূপটাই মূর্তিতে দিতে শুরু করেন। কথায় আছে, ওই মূর্তি তো তৈরি হবার পরে স্বয়ং ত্রিদেব নাকি সেটা দর্শন করতে আইছিলেন। তম রজ সত্যগুণ সম্পন্ন মা শঙ্কর্ষিনী। সে দেবীর রূপ কি সুন্দর! দেবীর গায়ে কোনো গয়না নাই, দেবী জটাধারী, মাথায় নাকি আবার একটু চাঁদ আছে। দেবী আবার পুয়াতি, দেবীর 10টি হাত, তার মধ্যে থেকে 2টো হাত দিয়ে দেবী তার গর্ভের সন্তানদের আগলে রেখেছে। লোকে বলে দেবী তার পেটে 3 গুণকে ধরেন, আর এই 3 গুণ থেকেই নাকি ত্রিদেবের জন্ম হচ্ছে। বুঝলি, দেবীর যে বাকি হাতগুলো ছিল তাতে এক এক করে খড়গ, ত্রিশূল, এক হাতে চাল ভর্তি বাটি, একটি হাতে বেলপাতা, এক হাতে বেদ, আরেক হাতে পবিত্র অগ্নি, এক হাতে অভয় মুদ্রা, আর আরেক তো যে হাত ছিল সেটিতে একটি ডিম। বলা হয় এই ডিম নাকি সহস্র কোটি ব্রহ্মাণ্ডের বীজ। তার মুখে মায়ের এই অদ্ভুত কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছিল, এবং এই ভেবে আরও গায়ে কাঁটা দিচ্ছিল যে এই মূর্তি এখন আমার ঝোলাতে। তোদের তো বলেইছি এই মূর্তি কেমন করে পেয়েছি। হ্যাঁ, সে না হয় বুঝলাম, তবে তুমি আমাকে একটা কথা বলো। আমার মা বলেছে ভগবান রামরা 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এখন তাদের দিদি কোথা থেকে এলো? ছিল প্রভু রামের আগে দশরথের এক কন্যা ছিল, নাম ছিল শান্তা। একদিন দশরথের বন্ধু ও তার স্ত্রী তার কাছে এসে শান্তাকে তার মেয়ে হিসাবে ছিয়ে নেন। রাজা দশরথ প্রতিজ্ঞা অনুযায়ী তার মেয়েকে তুলে দেন তাদের হাতে। আর তোরা তো জানিস রঘুবংশের নিয়ম, প্রাণ যায় তবু প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়। তাই ইতিহাসের পাতা থেকেও তার নাম আস্তে আস্তে মুছে যায়। আচ্ছা, বেশ। তারপর কি হলো বলো? তারপর সেই মেয়েটি আরো অনেক কথা বলল। তারপর বুঝলি, বাবা বিশ্বকর্মা ওই মূর্তিটা তৈরি হওয়ার পরে তার চোখটা খুলেন। বহুদিন ধরে তার চোখটা বন্ধ থাকার ফলে হঠাৎ যখন তার চোখটা খুলে, ওইখান থেকে এক বিরাট ভয়ঙ্কর আগুন বেরিয়ে যায়। তারপর বুঝলি, ওই যে সে আগুনটা, ওইটা ধনুকের যে ভাঙা টুকরোগুলো ছিল ওইটার সঙ্গে গিয়ে মিশে যায়। সেখানটা থেকে তৈরি হয় মায়ের আরেক মৃন্ময়ী রূপ, মা কালী। তবে সে মায়ের রূপটা আলাদা বটে। ওই যে সাধু বাবারা যেমন করে বসেন না, ওই রকম করে বসে আছেন মা। মায়ের কোলে বসে আছে একটা ছেলে। মায়ের মাথার উপর সূর্য রয়েছে। মায়ের গায়ে কোনো গয়না নাই কো।
আবার এই কালিটো গায়ে আবার আট পইরে করে শাড়িও পরে রইছে। বুঝলি, এই কালিটো আবার বাকি কালিগুলার মতো লয়। এই কালির জিভটো আবার মুখের ভিতরে। এই মূর্তিটা তৈরি হবার পর বাবা বিশ্বকর্মা এর পুজোর বিধিটো লিখে আর শান্তাকে দিন দেন। এরপর বংশের পর বংশ ধরে মূর্তিটা আসে মা কুন্তির কাছে। মা কুন্তি সেটা আবার পাঞ্চালীকে দিন ছিল, কিন্তু কৃষ্ণের কথা মতো পাঞ্চালী সে মূর্তিটুকে পুজো করল না, দিন দিল যশোরের রাজার হাতে। যে বইটাতে পুজোর বিধিগুলো লেখা ছিল সেইটা রেখে আসতে বলল অঙ্গরাজ্যে। নকুল গিয়ে ওই বইটা রেখে এলো। যশোরের রাজা কিন্তু ওই মূর্তিটাকে কি করে পুজো করবে সেটা বুঝতে লাগলো, তাই মূর্তিটাও পড়ে রইল বছরের পর বছর। এরপর যশোরের আরেকটা রাজা উত্তাবাদিত্য রায় সাধন এই কালী ঠাকুরটাকে জাগিন দেয়। তারপর থেকে তিনি যখনই যুদ্ধে যেতেন এই মূর্তিটাকে নিয়ে যেতেন। তারপর থেকে তিনি দেখছেন হাওয়াতে তার শত্রুদের মুন্ডগুলা কে যেন কেটে নিচ্ছে। লোকে বলে মাই নাকি যুদ্ধে রাজা সেনাপতি বটে। একবার রাজা প্রতাপাদিত্য শত্রুদের 108টা মাথা দিয়ে মালা করে মাকে পুজো দেন। এরপর আস্তে আস্তে মূর্তিটা চলে যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি রাজার হাতে। এইখান থেকে আবার ওইটা যায় মালিয়ারার রাজবাড়িতে। এরপর আস্তে আস্তে শঙ্করশ্রেণী মায়ের পুজো সবাই ভুলে যায়, আমিও ভুলে গেছি। আমি অবাক হয়ে শুনছিলাম এবং ভাবলাম সেই মায়ের মূর্তি তো আজ আমার ঝোলাতে। সেই মূর্তি পূজার পদ্ধতি যে পুস্তকে লেখা ছিল, যেটি দানবীর কর্ণের অঙ্গরাজ্যে ছিল, সে পুস্তকও আমার কাছে। মনে মনে ভাবলাম মেয়েটিকে সব বলবো কি না, তবে সাহস না পেয়ে চুপ করেই রইলাম। মেয়েটি বলল, এরপর জানিস একদিন রাজবাড়িতে ডাকাতি হয়। রাজা তো সেই সময় যুদ্ধ করতে গেছিল, তাই ডাকাতরা সব লুটে পুটে নেয়, সঙ্গে মূর্তিটাও নিয়ে চলে যায়। এরপর মোটামুটি 30 বছর বাদে ওদের বংশের একটি মেয়ে স্বপ্ন দেখে। স্বপ্নতে দেখে ডাকাতরা যখন লুট করতো না, দের ওখানে মানুষদেরকে মেরে কুয়োতে ফেলে দিত। ওই কুয়োটাতে মায়ের নাকি দুটো মূর্তি আছে। তারপরে রাজা তার সাঙ্গ পাঙ্গগুলোকে নিয়ে জঙ্গলে গিয়ে গাছ কেটে কুয়োটা খুঁজে বার করলো। ওই কুয়োটাতেই মূর্তিগুলাকে খুঁজে পেল, তবে একটু মুশকিল হয়ে গেল। কুয়ো থেকে মূর্তিগুলা বের করার সময় মা কালীর নাকটো ভেঙে যায়। তবে মা শঙ্করশ্রেণী কিন্তু নিমে এসে বেরিয়ে যায়। রাজা তখনই কুমোরদেরকে হুকুম দেয়, মা কালীর নাকটো কিন্তু তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে। কিন্তু বাবু, যে মূর্তি স্বয়ং বাবা বিশ্বকর্মা তৈরি করেছে, সেই মূর্তি কি কোনো কুমোর ঠিক করতে পারে? শেষ পর্যন্ত কেউ নাকটো ঠিক করতে লাগলে সে আর কি করবে, একটা মোমের নাক এসে মূর্তিতে লাগাই দিনছে। তবে সেদিন রাতে রাজা একটা স্বপ্ন দেখেন। একটা ছোট মেয়ে বলছে, তুই আমার নাক ঠিক করতে পারলি না তো? যা, আমি চাপ দিলাম, এই গ্রামে আমি ভিন্ন যদি কেউ কালী মূর্তি গড়ে, তাহলে সে গলায় রক্ত উঠে মারা যাবে। এর লিগেই তো গ্রামের সব কুমোরগুলা দুর্গা পুজোর আগে গ্রাম ছিড়িয়ে দেন আর দেশের এদিক ওদিক গিয়ে মূর্তি তৈরি করে।
ওখানে ওরা দুর্গা, লক্ষ্মী, কালী মূর্তিগুলা তৈরি করে, আর ওখানে বিচে ওই ভাই ফোটার দিন ফুটালিতে ঘরে আসে। আচ্ছা জেঠু, তাহলে নাক তৈরি না করার জন্যই মা গ্রামের লোকেদের শাপ দিল? আমিও তোর মতো প্রথমে এর বিরূপ দিকটাই লক্ষ্য করেছিলাম, তবে এর আরও একটা দিক ছিল। তখন সেই গ্রামে অন্য কোথাও কালী পুজো হতো না, সবাই একসাথে এক জায়গায় মাকে নিয়ে আনন্দ করত। তাছাড়া বাইরে যাওয়ার ফলে এখন মালিয়ারা বা বাঁকুড়ার কুম্ভকারদের অনেক নাম, অনেক খ্যাতি। তাহলে তুই বল, এটা অভিশাপ নাকি আশীর্বাদ? হ্যাঁ, অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, এভরি ব্লেসিং কাম উইথ আ কার্স অ্যান্ড এভরি কার্স কাম উইথ আ ব্লেসিং। শোক ও দুঃখ যে একই সুতোতে বাঁধা রে। আশীর্বাদ ও অভিশাপও যে তাই, সবই নিয়তি। আচ্ছা, বুঝেছি। তারপর কি হলো সেটা তো বলো। এই গল্প শুনতে শুনতে আমরা এসে পড়লাম মালিয়ারা গ্রামের সীমান্তে। সন্ধ্যার অন্ধকার যেন আলোকিত দিনকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। দূর থেকে শোনা যাচ্ছে শঙ্খধ্বনি। তবে চোখের সামনে পথ এখনো পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ গরুর গাড়ির চালক বলে উঠল, বাবু, গাড়ি আর এর থেকে বেশি এগোবে না। কেন? বাবু, সন্ধে হয়ে এসেছে আর সামনে রুডা। আমি এর থেকে বেশি আর যেতে পারবো না গো। আপনি বরং কিছুটা পথ হেঁটেই চলে যান। আরে, আমরা কেমন করে জানবো আর কত দূর বাকি? আর এই রুদা কি? বাবু, এটা হলো রুডা শ্মশান। এ খুবই ভয়ানক। আপনি হয়তো জানেন না, এখানে রাতে ভূত পিশাচেরা পাথর ছুঁড়ে। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না বাবু, আমি বরং যাই। এই বলে গাড়ি ঘুরিয়ে সে চলে গেল। মেয়েটি বলল, ওরে আমি বাকি রাস্তাটা জানি রে, চ তোকে লিন যাই। কথা বলতে বলতে এইটুকু গেলেই পৌঁছে যাব। বেশ ঠিক আছে, চল। তবে এই রুদার ব্যাপারটি কি রে? তুই ভূত দেখবি, আমার পিছন পিছন আয়। আমি হাঁক দিলাম, এই এই এদিকে শোন, শোন এদিকে। ওদিকে ওভাবে যাস না, শুনলি না ওদিকটা শ্মশান? কিছু তো থাকতে পারে নাকি? ভূত পেত তো বটেই, এছাড়া তো সাপও থাকতে পারে নাকি? হ্যাঁ, তোকে এসব নিয়ে ভাবতে হবে একটাই। আমি এখানে মাঝে মাঝেই আসি। আরে ওই ভূত প্রেত সাপ খোপ ওগুলো আমাকে কিছু করতে পারবে একলাই। এরপর মেয়েটি ঝোপঝাড় পেরিয়ে একটা জঙ্গলের মতন জায়গায় ঢুকে পড়ল। আমিও তার পেছন পেছন গেলাম। ঢুকে দেখলাম মেয়েটি এক জায়গায় বসে মন্ত্র পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কি করছিস? শুন, এখানে মা মনসা থাকে, এ প্রণাম কর প্রণাম কর। তাই এখানটো বিষাক্ত সাপে ভর্তি। আমি যে মন্ত্রটা বলছি সেটা বল দেখিনি। এরপর আরও কতগুলি ঝোপঝাড় পেরিয়ে যা দেখলাম তা কিভাবে বর্ণনা করব বলতো? সে এক আশ্চর্য স্বর্গীয় দৃশ্য। একটা বড় দিঘি, সেখানকার জল বড়ই স্বচ্ছ এবং তার চারপাশে নানা বৃক্ষের সমাহার। সন্ধ্যা তখনও হয়নি,
তাই সব দিকটাই পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাদের মধ্যে বেশিরভাগ আম গাছ হলেও তাদের বিন্যস্ত এতটাই সুন্দর যে মুগ্ধ হয়ে পড়লাম। মেয়েটি দিঘির ধারে একটা পাথরের উপর বসে পড়ল আর পা দোলাতে থাকলো জলের ওপর। আমিও এক পাথরে এসে বসলাম। হঠাৎ এক শব্দে আমরা ধড়ফড় করে উঠে পড়লাম। কেউ বা কারা যেন বলছে, পালা পালা, ভূত 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 ভূত, পালা রে। আচমকা দেখলাম গোটা 10 জন লোক এইদিকেই দৌড়ে আসছে। তাদের হাতে হেরিকেন, এবং সেই হেরিকেন হাতেই তারা দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে আসছে এদিকে। আমি ভয় পেয়ে একটা গাছের পিছনে লুকিয়ে রইলাম। দেখলাম লোকগুলো এখানে তাদের আত্মীয়ের শবদেহ দাহ করার জন্য এসেছিল। এখন কোনো কারণে তারা খুব ভয় পেয়েছে। আমি মেয়েটিকে বললাম, এই দেখেছিস, ওই লোকগুলো তাদের আত্মীয়ের শবদেহ ছেড়ে পালিয়েছে। ওরা খুব ভয় পেয়েছে, বুঝলি? দেখছিস ওরা কেমন শ্মশানের বাইরে বসে আছে? আসলে ওরা ভোর হবার লিগে বসে আছে। ভোর হলে ওরা মরাটোকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলাম। তাহলে তুইও জানিস এখানে ভূত থাকে। তাহলে তাহলে আমরা এখানে কি করছি? চল 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 চল, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তখন সে মেয়েটি হাসতে হাসতে বলল, তুই তো খুব বোকা বটিস। আরে গাছটাকে দেখ ভালো করে। আমি অনেকক্ষণ ধরে গাছটাকে দেখলাম, কিছুই আর দেখতে পেলাম না। হঠাৎ গাছের মাথাটা যেন নড়ে উঠল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি জানি না। দিনের আলো এখন অনেকটাই কমে এসেছে। সামনে চারহা অন্ধকার ছেয়ে ফেলেছে। রাত্রি এখন গভীর। এদিকে মশা আমাকে কামড়েই যাচ্ছে। চাঁদের আলো এখন খুবই স্পষ্ট। হঠাৎ দেখি একটা গাছের মাথাটা নড়ে উঠল। গাছের গা বেয়ে কেউ যেন নামছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, একটা লিকলিকে কঙ্কালের মতো দেখতে একটা 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 কিছু নড়ে উঠল। তারপর সেই কঙ্কালের মতন শরীরটা গাছ বেয়ে নিচে নেমে এলো। এরপর দেখি একটা গাছের পাশ থেকে একটা থলি বের করলো এবং সেখান থেকে কিছু একটা তুলে আবার যেন একটা বাঁদরের মতো তাড়াহুড়ো করে গাছ বেয়ে ওপরে উঠে গেল। আমি কৌতূহল জিজ্ঞাসু চোখে তাকে জিজ্ঞাসা করলাম, এই ওটা কি? ওটা কে রে? দেখে তো মনে হচ্ছে ওটাই ভূত। তখন মেয়েটি বলল, চ রুধবার বাইরে চ বলছি। আমরা ঠিক
যেমনভাবে ঢুকেছিলাম নিঃশব্দে কাউকে না জানিয়ে, ঠিক সেইভাবেই বেরিয়ে এলাম। রাত তখন গভীর, সামনের পথ কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মেয়েটির ভরসায় চলেছি। জানি না সামনে কি বিপদ আমার জন্য বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই এত রাতে বাড়ি ফিরছিস, বাড়ির লোকে কিছু বলবে না? আরে আমাকে কেউ কিছু বলে না, বাপ তো রোগ ধরা, মা মরে গেছে, আমাকে কে কি বলবে? আমি থাকি আর না থাকি কার কি এসে যায় তাতে। এমনিতেও তো আমি পরশুদিন চলে যাব কোথায় যাবি তুই? মাসির বাড়ি বিষ্ণুপুরে। আমি বললাম, আচ্ছা বেশ বেশ, এবার বল দেখি ওই লোকটা কে ছিল, চিনিস তাকে? আমার তো প্রথমে দেখে অনেক ভয় লেগে গেছিল, হ্যাঁ এখনো ভয়টা কাটিয়ে উঠতে পারছি না। দেখছিস না পাটা কেমন কাঁপছে? হ্যাঁ চিনি তো, ও হলো ভুবনচন্দ্র কর্মকার। এ তো আমাদের গ্রামেই থাকে, কামারপাড়াতে বাড়ি। জানিস রাজা একবার খুশি হয়ে ওকে এই জায়গাটায় 3 দিন ছিল। বলতে পারিস ভুবনচন্দ্র ওই জায়গাটা চেয়ে নিয়েছিল। কেন চেয়েছিল সেইটা আমি জানি না গো, তবে জায়গাটা রাজা ভুবন বাবুর নামে দিলেও ততদিনে তো জায়গাটা শ্মশান হয়ে গেছে। সেই জায়গাটা পাবার লিগে ভুবন বাবু ভূত সেজে গাছের উপরে বসে থাকে, আর গুলতি দিয়ে মরা পুরানো লোকগুলাকে পাথর চুড়ে মারে। গ্রামের লোকেরা ভাবে ভূত আর ভয়ে পাল্লায়। আমি তো শুনে সেই খুন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে একটা কথা বল, গ্রামের বেশিরভাগ লোক তাহলে এটা জানে না, তাহলে তুই জানলি কি করে? এ চুপ চুপ, ভুবন বাবু আমাকে আম দিলে তোকেও দেব কেমন? তবে কাউকে বলিস না কো। আমি বললাম, আচ্ছা আচ্ছা বেশ বেশ, আমি বলবো না। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছালাম একটি মন্দিরের সামনে। বৈদ্যুতিক আলোতে দেখলাম বেশ বড় মন্দির, মার্বেল দিয়ে বাঁধানো, বুঝলি? মন্দিরের সিঁড়িগুলো উঠেই একটা যজ্ঞকুণ্ড, যজ্ঞকুণ্ডের পাশেই একটা নাট মন্দির, সেটা পেরিয়েই মন্দিরের গর্ভগৃহ। মন্দির বন্ধ ছিল, তাই নাট মন্দিরে বসলাম। শুন, তুই এখানে ঘুমা, আমি আসি। এই মন্দির তোর ওই পাশেই আমার ঘর। আমি জিজ্ঞাসা করলাম, তুই এত রাতে একা যেতে পারবি? হ্যাঁ খুব পারবো, এই গ্রামটা তো আমার, এ সব রাস্তা আমার চিনা। এরপর আমার আর মনে নেই কখন যে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙে কিছু লোকের হাঁক ডাকে। কই রে, কোথায় গেলি রে তোরা? আরে চক্রবর্তীবাবুকে খবর দে রে, এত দিন পর মায়ের লেগে রাখা দুধ ফাটতে নাই রে, কোথায় গেলি রে তোরা? গ্রামের অনেক মানুষ এসেছে, আরো মানুষ আস্তে আস্তে জমা হতে লাগলো। সবাই সবার মতো কথাবার্তা বলছে। সেই সময় নাট মন্দিরে থাকা একটা মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এখানে কি হয়েছে, সবাই কোন ব্যাপারে কথা বলছে? লোকটি আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি এই গ্রামে নতুন? আগে হ্যাঁ। শুনো, তুমি এই গ্রামে যে কালীমাকে দেখছো, এই কালীর আর একটু জোড়া মূর্তি ছিল, বুঝলে?
যখন থেকে ওই কাপালিটো না ওই মূর্তিটাকে নিয়ে চলে গেল, ঠিক ঠিক তখন থেকেই প্রতিদিন মায়ের লেগে রাখা দুধটা ফেটে যায়। আজ অনেক বছর ধরে এইটাই দেখে আসছি, কিন্তু আজ ঠাকুর মশাই যখন বললে আজ দুধ ফাটে নাই, তাই দেখতে এলুম কি হয়েছে। ইতিমধ্যে কোলাহল আরও বেড়ে গেল। বুঝতে পারলাম সেই অঞ্চলের কোনো প্রভাবশালী লোক এসেছে। বুঝলাম ইনি হলেন দিলীপ চক্রবর্তী। এনার পূর্বপুরুষরা নাকি এইখানে রাজা ছিলেন। উনি সব শুনে বললেন, ওই হারিয়ে যাওয়া মূর্তি আবার ফিরে এসেছে গ্রামে। নায়েব মশাই, আপনি এখনই গোটা গ্রামে খোঁজ করুন, এবার যেন সেই মূর্তি গ্রাম থেকে না বেরোয়। আদেশ শোনা মাত্রই সকলের মধ্যে কেমন যেন হুড়োহুড়ি পড়ে গেল। ভিড় থেকে একটা ব্যক্তি বলে উঠল, নায়েব মশাই, ওই ওই লোকটা এই গ্রামের নতুন বটে, ওর কাছে দেখুন কেন থাকতে পারে মূর্তিটা। তাই আমার তল্লাশি শুরু হলো এবং ঝোলা থেকে বেরিয়ে এলো মা শঙ্কর সেনীর মূর্তি। দিলীপবাবু আমার কাছে এসে সে মূর্তিটা কিছুক্ষণ দেখলেন, তারপর ছো মেরে কেড়ে নিয়ে আদেশ করলেন, নিশ্চয়ই এই ব্যক্তি ওই কাপালিকের শিষ্য হবে। একে রাজমহলের দক্ষিণ ঘরটাতে বন্দি করা হোক। আমি চাইছিলাম তারা যেন আমার কথা শোনে, তারা যেন শোনে আমি কিভাবে এই মূর্তিটা পেয়েছি। তবে আমার কোনো কথায় সেদিন শোনা হয়নি। 2-4 সন্ডা গোছের লোক এসে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল। আমি আর কিছু বললাম না, কারণ মানুষ যখন তোমাকে ভুল বোঝে তখন তোমার সাধ্যি নেই তাদের ঠিক বোঝানো। তাছাড়া তোমার দেওয়া যুক্তি তখন বেমানান হয়ে পড়ে। হায়, অদৃশ্যকে মেনে নিয়ে চললাম। পথে যাবার সময় দেখলাম কিছু স্থানে মনসা পুজো চলছে। এরপর আর কি, আমাকে নিয়ে যাওয়া হয় একটা রাজমহলে, বন্দি করা হয় একটা ঘরে। চোর ভেবে চাবুক মারা হয় প্রতিনিয়ত। হাত, পা, পিঠ জায়গায় জায়গায় কেটে গেছে। থেকে থেকে অজ্ঞান হয়ে পড়ছি। আমার মনে নেই এভাবে ঠিক কতদিন গেছে, কারণ এই ঘরটাতে আলোর এক অংশও আসে না। মনে নেই কবে খাবার খেয়েছি। সেদিন রাত ঠিক কত হবে জানি না। হঠাৎ কারোর একটা ডাকে তন্দ্রা কেটেছে। শুনতে পেলাম সে বলছে, রণদা, এই রণদা, চোখ খোল। আমি দেখলাম এ তো উমা। আশ্চর্য হলাম। উমা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, খুব লাগছে বুঝি? ওরা বুঝি তোকে খুব মেরেছে? আমি জবাব দেওয়ার মতো শক্তিটুকু পাচ্ছিলাম না। উমা আবার বলল, এই নে, এটা খেয়ে নে তো, একটু বল পাবি, তাছাড়া তৃষ্ণাও মিটবে। এই বলে সে এক বাটি দুধ আমার দিকে এগিয়ে দিল। আমি ঢক ঢক করে সেই দুধ পান করলাম আর বাটিটা ফেরত দিলাম তাকে।
তার কিছুক্ষণ পর একটু শরীরে বল পেলাম। দেখলাম উমা বাটিটা নিয়ে ফেরত যেতে লাগলো। হঠাৎ পিছনে ফিরে মুখ ঘুরিয়ে বলল, রণদা, তোর যে এখনো অনেক কাজ বাকি। আমি অবাক হয়ে দেখলাম একটা মেয়ে তার এক হাতে এক দুধের বাটি নিয়ে চলে যাচ্ছে, অন্য হাতে একটা ছোট্ট 3 ইঞ্চির ত্রিশূল। হঠাৎ কিছুক্ষণ পর তার হাত থেকে সেই ত্রিশূলটা পড়ে গেল মাটিতে। আমি অনেক ডাকলাম, কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোলো না। যখন যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি বৈঠকখানায়, আমার সামনে স্বয়ং দিলীপ চক্রবর্তী বাবু। আমি চোখ খুলতেই দিলীপ বাবু আমার পায়ে এসে লুটিয়ে পড়ল। হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন ঠাকুর মশাই, হ্যাঁ আমায় ক্ষমা করে দিন। দিলীপ বাবু, আমি তো বলেছিলাম আমি চোর নই। না না ঠাকুর মশাই, হ্যাঁ আমি ভেবেছিলাম আপনি সেই দুষ্টু কাপালিকের শিষ্য হবেন আর আমাদের গ্রামের কোনো বড় ক্ষতি করতে এসেছেন। কিন্তু কাল স্বপ্নে একটা ছোট্ট মেয়ে আসে, আমাকে বলে, রণদাকে ছেড়ে দে, আর ওটা এখন ওর মূর্তি, ওকে দিয়ে দে। আচ্ছা, আপনি বললেন কোনো কাপালিক আপনাদের ক্ষতি করেছে, তা কোন তান্ত্রিকের কথা বলছেন আপনি? কি রকম ক্ষতি আমাকে একটু বিস্তারিত বলতে পারবেন? আমাদের রাজ পরিবারের 2টি মূর্তি ছিল। সেই মূর্তি সম্পর্কে আমরা কেউ কিছু জানতাম না তার পূজা পদ্ধতিও। তাই এতদিন রাজমহলের এক কোণে পড়ে থাকে সেই মূর্তি 2টি। এরপর একদিন ডাকাতি হয়, চুরি যায় মূর্তিগুলো। পরে আমাদের পরিবারের একটি মেয়ে স্বপ্নাদেশ পায়, সেই মতো মূর্তিগুলো উদ্ধার হয় জঙ্গলের এক কুয়োর মধ্য থেকে। কুয়ো থেকে তুলে সেই মূর্তি পুজো করার ব্যবস্থা করা হয়। ঠিক হয় কালী পুজোর দিন সেই মূর্তি 2টির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। গ্রামে কালী পুজোর দিন গ্রামের মানুষ সবাই মায়ের পুজোতে ব্যস্ত। গ্রামের মন্দিরে সেদিন সমবেত হয়েছেন অনেকে। হঠাৎ সেদিন এক কাপালিক গোছের মানুষ এলেন গ্রামে। মন্দিরে উঠে কোনো কথা নেই, সোজা গিয়ে 2টি মূর্তির মধ্যে একটি মূর্তিকে তুলে নিয়ে বাইরে যাচ্ছিলেন। রাজা সেদিন হুঙ্কার দিয়ে তার লাঠিয়ালদের দিয়ে তাকে আটকায় এবং ছিনিয়ে আনে সেই মূর্তি তার হাত থেকে। এই রাজা ছিলেন আমার ঠাকুরদার ঠাকুরদা। তবে সেদিন কাপালিক অভিশাপ দিয়ে বলেন, হে মূর্খের দল, তোরা জানিস না এই মূর্তির শক্তি, তোরা এর অপব্যবহার করছিস মাত্র। এখনো সময় আছে, মূর্তিটাকে সঠিক স্থানে দান কর, না হলে এই গ্রাম ডুবে যাবে অন্ধকারে। আর রাজা, তোর এত বড় সাহস, তুই আমাকে আটকাস? আমি স্বয়ং 64 যোগিনী সিদ্ধ কালানন্দ তান্ত্রিক, তোকে অভিশাপ দিচ্ছি। তোর বংশে মেয়ে নেই, তাই তুই মায়ের কাছে মেয়ে মানত করতে এসেছিস, তাই তো? শোন, তোর মেয়ে হবে, কিন্তু 5 বছর সেই মেয়ের মায়ার জড়ানোর পর সেই মেয়ে আর বাঁচবে না। এভাবে কেটে যায় 10টি বছর। আমার দাদু বলে, এরপর কাপালিক গ্রাম থেকে চলে যাবার পর গ্রামে শুরু হয় কলেরা। গ্রাম উজাড় হতে শুরু করে। ইতিমধ্যে রাজবাড়িতে রাজার 2 কন্যার জন্ম হয়, কিন্তু অদ্ভুত কারণে ঠিক 5 বছর পর মৃত্যু হয় 2 কন্যার। আবার হঠাৎ একদিন মন্দিরে আসে
সেই কাপালিক। তাকে দেখে গ্রামের সবাই ভয়ে তটস্থ হয়ে ওঠে। ডাক পড়ে রাজার। পরে মা শঙ্করসিনীর মূর্তি তুলে দেওয়া হয় সেই কাপালিকের হাতে। তিনি যাবার সময় গ্রামকে মহামারী থেকে মুক্তির আশীর্বাদ করেন। তবে আমার পূর্বপুরুষ রাজা পূর্ণচন্দ্র চক্রবর্তী হাঁটু গেড়ে তার কাছে পা ধরে ক্ষমা চান এবং তার বংশে যেন এরপর থেকে কোনো মেয়ের মৃত্যু না ঘটে এই প্রার্থনা করেন। অনুরোধ করেন যেন তিনি তার অভিশাপ ফিরিয়ে নেন। সেদিন সেই কালানন্দ কাপালিক বলেছিলেন, এই জন্য আমি এই মানুষদের এত ঘৃণা করি। তোরা মায়ায় এতটা জর্জরিত যে অন্যদিকে কি চলছে সেটাও তোরা জানিস নে। শোন, আমি আমার শ্রাপ ফেরাতে পারবো না, তবে এই শ্রাপ কেটে যাবে যদি মায়ের মূর্তি তৈরি করে রাজমহলে প্রতিষ্ঠা করতে পারিস। আমি জিজ্ঞেস করেছিলাম, সেই অভিশাপ কি ঘুচেছে? না না, তারপর থেকে অনেক রকমভাবে মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা হয়েছে, তবে সকাল হতেই সেই মূর্তি ভেঙে যায়। বলতে পারো কেউ এসে যেন মূর্তিটা ভেঙে দিয়ে যেত। তাহলে এই রাজমহলে এখনো রাজকন্যাদের মৃত্যু হয়ে চলেছে, তাই তো? হ্যাঁ, চলেছে। এইবার আমার মেয়েটির পালা। পরশু ওর 5 বছর পূর্ণ হবে। বলছি, তুমি আমার থেকে অনেক ছোট, তবে তবে মা স্বয়ং তোমাকে ছেড়ে দিতে বললেন। ঠাকুরমশাই, আপনি কি কিচ্ছু করতে পারেন না? হ্যাঁ, আপনি দয়া করে আমার মেয়েটিকে। আমি ভাবলাম একটা মানুষ শক্তিশালী হওয়ার জন্য এতটা নিচে নামতে পারে। প্রথমে গ্রামের মানুষের ওপর মহামারী চালনা, অর্থাৎ গ্রামের যত লোক মরবে তত রুদ্রগুণ। সেই রুদ্রগুণ দিয়ে মূর্তিটাকে জাগ্রত করার কথা ভেবেছে ওই কাপালিক। আর এটা ভেবে আশ্চর্য হলাম যে কাপালিকের কথা দিলীপবাবু বলছেন এটা সেই কালানন্দ তান্ত্রিক যে আমাকে হত্যা করবে বলেছিল। তবে এখন এসবের সময় নেই, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেললাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা চলুন আপনাদের মেয়ের সাথে দেখা করবো একবার। চলুন ঠাকুর মশাই, আপনি আমার সাথে আসুন। এরপর তিনি দোতলার একটা ঘরের সামনে এসে দরজাটা খুললেন। ঘরে ঢুকতেই দেখলাম এ কি, পালঙ্কের মধ্যে যে শুয়ে আছে সে আর কেউ না, সে তো উমা। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দিলীপবাবু, এ কবে থেকে এরকম শয্যাশায়ী? আগে ঠাকুর মশাই, উমা আজ 1 মাস এরকমই শয্যাশায়ী। আমি ভাবলাম এই কি সেই উমা যার সাথে আমি এতটা পথ অতিক্রম করে এসেছি? এই কি সেই উমা যে কিনা আমাকে বন্দি অবস্থায় দুধ দিতে গেছিল? কিন্তু রাজার কথা অনুযায়ী উমা তো আজ 1 মাস যাবৎ শয্যাশায়ী। তাহলে সে কে? এসব ভাবতে ভাবতে আমি সেখানে বসে পড়লাম। রাজাকে বললাম, আমার ঝুলি? সাথে সাথে আমার ঝুলি থেকে বেরিয়ে এলো মা শঙ্করসিনীর মূর্তি। আমি আমার লাল রঙের ব্রহ্মাণ্ড পুরাণ বের করলাম। অনেক খুঁজলাম, তবে কোনো উত্তর পেলাম না।
তাই এই গ্রামে আসার যে কারণ সেটাই দিলীপবাবুকে জানালাম। বললাম, দিলীপবাবু, এই যে শঙ্করশ্রেণীর মূর্তিটা দেখছেন, এটা এটা আমি বোলপুরে এক শ্মশানের মা কালীর মন্দিরে পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা পরে আপনাকে বলবো। এখন এখন এত সময় নেই, আমাদের কারোর হাতে এত সময় নেই। তবে এটা বলতে পারি, এই যে মূর্তি দেখছেন, এটা এখন অর্ধেক জাগ্রত। এটাকে সম্পূর্ণরূপে জাগ্রত করতে হলে আমাকে একটা যজ্ঞ করতে হবে। তবে তবে আমি 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 জানি না সেই যজ্ঞ সফল হবে কি না। তবু আমি কর্ম করব। আপনি মা উমাকে কাল গ্রামের কালী মন্দিরের ভেতরে রাখবেন, একদম গর্ভগৃহে। হঠাৎ একটা কথা মনে পড়তে উঠে দাঁড়ালাম। বললাম, দিলীপবাবু, আমার যজ্ঞের জন্য কিছু জিনিসের প্রয়োজন, সেগুলি দয়া করে আনবার ব্যবস্থা করুন। আর আমি একটু আসছি, হ্যাঁ। এই বলে আমাকে বন্দি করে রাখা সে ঘরের দিকে নিয়ে যেতে বললাম। সেখান থেকে তুলে নিলাম সেই 3 ইঞ্চির ত্রিশূলটা। ফিরে এসে দিলীপবাবুকে বললাম, প্রতিবার মূর্তি করার সময় আপনার মূর্তি ভেঙে যায়, তাই তো? শুনুন, রাজমহলের জন্য এবার একটা সোনার দুর্গা প্রতিমা তৈরি করুন, এবং সেই দুর্গা প্রতিমাটাও তৈরি হবে গ্রামের একমাত্র কালী মন্দিরের আটচালায়। তবে এই ত্রিশূলটা যেন মায়ের হাতে থাকে। এরপর হাতে পূজার সামগ্রী নিয়ে চললাম রুদা। হ্যাঁ, সেই ভুবন কর্মকারের আম বাগান। কারণ ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই 2 মূর্তি জাগ্রত করতে আমাকে এমন এক শ্মশানে যজ্ঞ করতে হবে, সেই শ্মশানে রুদ্রগুণ থাকলেও পৃথিবীর 5 বার সূর্যের পরিক্রমা করা সত্ত্বেও সেখানে কোনো শবদাহ করা হয়নি। অর্থাৎ 5 বছর সেখানে কোনো মৃতদেহ দাহ করা হয়নি। এই বাগানটি গ্রাম থেকে খুব একটা বেশি দূরে নয়। গ্রামের সীমান্ত পর্যন্ত লোকের কোলাহল বা গুনগুন শোনা যায়। তবে এই দিকটায় কেউ আসে না, কারণ এদিকটা বড় বড় ঝোপঝাড় ও কাশফুল জঙ্গলে আড়াল হয়ে পড়ে যায়। ভুতুড়ে ঘটনাগুলো এই জায়গাটিকে আলাদা করে তোলে। কোনো কোলাহল নেই, তখন মনে হয় পৃথিবীতে আমি একা। তারপর যত গভীরে ঢোকা যায়, পথের 2 ধারে শুকনো পাতা, বাঁশ পাতা ও বেতের ঝোপ। এছাড়া রুদাতে আম, কাঁঠাল, রামরাঙা ইত্যাদি নানা ফুল ও ফল গাছের সমারোহ। এই গাছ ও ঝোপের মাথায় দেখতে পেলাম সূর্য অস্ত চলে যাওয়ার সময় চারিদিকে সিঁদুরের রং ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প ও তৃণগুল্মের ঘ্রাণ, গাছের কোটরে পাখির কাকলি, সব মিলে যে অন্য অজানা জগতের বর্ণনা দেয়। তার মধ্যে একটি হলদে অচেনা পাখি মাথার ওপর উঠতে উঠতে আমার সামনের গাছের ডালে গিয়ে বসলো। আমি সময় নষ্ট না করে চলে গেলাম সেই গাছের কাছে, যেখানে ভুবন কর্মকার ভূত সেজে বসে থাকেন। আর ডাক দিলাম, ভুবনবাবু, ও ভুবনবাবু, শুনছেন আমার কথা? কিছুক্ষণ কোনো কথা নেই। আবার ডাকলাম,
ভোনবাবু, আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি। আপনি তো জানেন উমা মায়ের বড় বিপদ। তবু আমি একবার শেষ চেষ্টা করতে চাই। আপনি একবার নিচে নেমে আসুন। আচমকা পুরো বাগানটা যেন নড়ে উঠল। সে গাছের ওপর থেকে নামলেন একজন শীর্ণকায় ভদ্রলোক। নেমেই নমস্কার করলেন আমায়। বললেন, নমস্কার বাবা। তুমি তো অনেক ছোট, তা তুমি কেমন করে চিনলে বাবা? হ্যাঁ, আমাদের কেমন করে চিনলে? আর উমাকেই বা কেমন করে চিনলে তুমি? ভোনবাবু, এখন কিন্তু অত সময় নেই। তবে এটা বলতে পারি, উমা নিজে দেখিয়েছিল আপনি এই গাছে বসে থাকেন এবং এই স্থানকে শ্মশানে পরিণত হওয়ার থেকে রক্ষা করছেন আপনি এক ভূত সেজে। আগে আগে হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি যে ওই শেষ চেষ্টা করবে বলছিলে, হ্যাঁ, বলো না বাবা, তুমি কি পারবে? তুমি কি পারবে মা উমাকে ওই পাষণ্ড তান্ত্রিকের সাপ থেকে মুক্ত করতে? হ্যাঁ, একটু বলো না বাবা, একটু বলো না। আমি আপ্রাণ চেষ্টা করব ভুবনবাবু। বাকি সব মায়ের ইচ্ছে, তিনিই সব ঠিক করেন। আমাদের জন্ম মৃত্যু সবচেয়ে তারই হাতে। তিনি ঠিক করেন এই বিশ্ব চরাচরের আমাদের অবস্থান, তাই তার উপর ভরসা রাখুন। আচ্ছা, এবার বলুন তো, এখানে কি শ্মশান ছিল? আর আর ঠিক কত বছর এখানে কোনো শবদাহ করা হয়নি? হেগে বাবা, এই স্থানে, ওইখানে ওই যে পুকুর দেখছো, অনুষ্ঠানের আগে সব দাহ হতো। পরে আমি এই পুকুর কেটে এই দিঘি করে দিই। তবুও লোকেরা আশেপাশে সব দাহ করে চলে যেত। তাই এই রং মেখে এই ঘাসের উপরে বসে গুলতি মেরে পাথর ছুঁড়ে দিই, আর তারা ওই ভয়ে সব রেখে পালায়। আর রইল সব দাহ করার ঘটনা। শেষবার ওই লালটুর মাটা মরে। ছেলেটা বড় দুঃখী আর গরিব গো, বড় দুঃখী আর গরিব। তাই সে শেষবার তার মায়ের শেষ কাজ এখানে করেছে। তাও ওই আজ থেকে 5-6 বছর আগে হবে। আচ্ছা ভুবনবাবু, আমি আজ এই স্থানে একবার শ্মশান জাগরণ যজ্ঞ করব। আমি একবার শেষ চেষ্টা করতে চাই উমাকে বাঁচানোর। উমাকে? হ্যাঁ, আমার উমা মাকে বাঁচানোর জন্য তোমার যা যা দরকার আমাকে বলো। হ্যাঁ, আমাকে বলো। আচ্ছা, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বাবা? আপনি বরং আগে যে স্থানে শবদাহ করা হতো সেই জায়গাটা দেখান। সেখানে মাটি লাগবে আমার। সে নয়, আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু কিভাবে আনবে মাটি? সে স্থান তো এখন ওই জলের তলায়। আপনি বলুন কোন জায়গাটা। এ বলে উনি একটা জায়গা নির্দেশ করলেন। আমি আর কিছু ভাবিনি সেদিন, দিলাম জলে ঝাঁপ দিতেই মনে হলো জলের ভিতরে 1000টা সাপ যেন আমার দিকে ধেয়ে আসছে। ঠিক তখনই মনে পড়ল উমার কথা, মনে পড়ল সেই মন্ত্রটা। আস্তিকস্য মুনি মাতা ভগিনীচি বাসুকি তথা জগৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। হঠাৎ আমার গলায় ও হাতে যে জিনিসটা আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল তা হঠাৎ করে হালকা হয়ে গেল। আমি জলের আরো গভীরে গেলাম। দেখলাম ওখানে একটা জিনিস কেমন চকচক করছে, তবে সেসব নিয়ে ভাবার সময়টুকু ছিল না সেদিন। তাই দিঘির সেই তল থেকে মাটি তুলে বেরিয়ে এলাম। এরপর সেই মাটি দিয়ে তৈরি করলাম এক যজ্ঞকুণ্ড।
এবং ভুবনবাবুকে এই স্থান ছেড়ে চলে যেতে বললাম। উনি কথা মতো বেরিয়ে গেলেন। যজ্ঞকুণ্ডে কাঠ জ্বালিয়ে গুরুদেবকে স্মরণ করে আসন ও নিজেকে সুরক্ষা মন্ত্রে আবদ্ধ করলাম। ওং আই কালী পুরো সিদ্ধেশ্বর অবতার অবতার স্বাগত ও দুর্গাবলী ভীতলি ব্রহ্মহলি ময়রন্দি ভীরব বিধারিণী রুলারন্দ মুষ্টিবন্ধ বাণ বন্ধু কৃতবন্ধ রুদ্রবন্ধ লেখবন্ধু গৃহবন্ধু প্রবন্ধ মঞ্চ সন্ধ কঙ্কাল বন্ধু বেতাল বন্ধু আকাশ বন্ধু সর্বদিশা বন্ধু হস হস অবতর অবতর বিপ্লারিণী দশাঙ্গুলি সহস্রবন্দিনী বৈশাদী হং ফট স্বাহা। এরপর শুরু হলো সাধনা। আমি সবে গুরু সান্নিধ্য লাভ করেছি, তবে মন্ত্র বিধি রীতিনীতি কিছুই যে জানি নে। তাই শুধু জানি ভক্তি ভরে পুজো করতে। তাই মৃন্ময়ী মা শঙ্কর্ষিণী দেবী আহ্বানে আমার কাছে যে ব্রহ্মাণ্ড পুরাণ আছে তার প্রথা অনুযায়ী সাধন পদ্ধতি দেখে পুজো শুরু করলাম মন্ত্র উচ্চারণ। ধীরে ধীরে এলো কালো মেঘ। উঠল ঝড়। মনে হচ্ছিল উড়ে যাবে সব, উড়ে যাবে যজ্ঞকুণ্ড। বাতাসের শোঁ শোঁ শব্দ জানিয়ে দিচ্ছিল কেউ যেন আসছে। মনে হচ্ছিল বৃষ্টি পড়বে। মাথার মধ্যে একটা সংশয় কাজ করছিল। মা শঙ্কর্ষিণীকে জাগ্রত করাটা এখন কি ঠিক হচ্ছে? তার থেকে সে ব্রহ্মাণ্ড পুরাণ দেখে কোনো পিশাচ উপদেবীর সাধনা করলে হয়তো ভালো হতো। হয়তো কাল আনন্দ তান্ত্রিকের অভিশাপের হাত থেকে তারা রক্ষা করতে পারত। হঠাৎ আমার কানে যেন কেউ বলে চলে গেল, যা করছি মন দিয়ে কর রণদা, এটাই তোর গন্তব্য। হঠাৎ গুরুদেবের গলা শুনে মনকে শান্ত করলাম। এদিকে পুজো কাজ প্রায় শেষ। এবার দেবীকে আহ্বান করতে হবে আর ভোগ নিবেদন। দেবীকে আহ্বান করে থলি থেকে ভোগের জিনিস যেমন এক মুঠো চাল ও পাথর বাটিতে কিছুটা দুধ, চিনি, ঘি, মধু দিলাম। এরপর চোখ বন্ধ করে মন্ত্র পড়ছি। কিছুক্ষণ পর দেখি একটা সাপ কোথা থেকে যেন এসে সেই থালা বাটি উল্টে দিল এবং কিছুক্ষণ পরেই সোজা লাফিয়ে পড়ল সেই যজ্ঞকুণ্ডে। এ কি সর্বনাশ! এদিকে রাত্রি প্রায় শেষ প্রহর। কৌশিকী অমাবস্যা কিছুক্ষণের মধ্যে অবসান হবে। মনে মনে ভাবলাম, সব কি শেষ? তবে আমি কি পারবো না ও মামাকে বাঁচাতে পারবো না গ্রামের কিছু প্রাণ? রাখতে পারবো না একটা মৃত্যু পথযাত্রী মেয়ের বাবার কথা? জিতে যাবে অশুভ শক্তি যারা কেবল চায় ক্ষমতা? হঠাৎ একটা কথা মনে পড়তে ছোলা থেকে ব্রহ্মাণ্ড পুরাণ বের করে যজ্ঞের দীপ্তি আলোতে দেখলাম এই সর্বনাশ আটকানোর একটা উপায় আছে। সাথে সাথেই সে মতো পাশে পড়ে থাকা চিমটি দিয়ে নিজের বাঁ হাতের আঙুলগুলোতে মারতে থাকলাম।
বের করে নিয়ে এলাম আমার একটা নখ। তখন খুব চিৎকার করেছিলাম। কষ্ট যে হচ্ছিল না সেটা বলবো না, তবে তখন কষ্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল মা উমার প্রাণ, শুভ শক্তির জাগরণ। তারপর সেই নখ দিয়ে বাঁ হাতে শিরা কেটে রক্ত নিয়ে মন্ত্র উচ্চারণ করে ঢেলে দিলাম যজ্ঞকুণ্ডে। এরপর আরও ছোটোখাটো 2-3টি ক্রিয়া করার পর যজ্ঞের মাটি দিয়ে যজ্ঞ শেষ করলাম। এটাই মনে মনে ভাবলাম আর বললাম, হে প্রভু, আমি আমার কাজ করেছি, বাকিটা তোমার হাতে, রক্ষা করো। এই প্রক্রিয়া চলাকালীন যজ্ঞকুণ্ডে যে আলো জ্বলজ্বল করছিল, তার যত দূর আলো ছিল তার বাইরে কারোর হেঁটে চলার শব্দ লক্ষ্য করছিলাম। কেউ যেন এই দিকেই ওত পেতে অপেক্ষা করছে। তারা যেন চায় একটা সুযোগ, একটা ফাঁক। তাদের দেখতে না পেলেও তাদের উপস্থিতি স্পষ্ট। এদিকে অনেকটা রক্তক্ষয় হয়ে গেছে। এখন আমি ক্লান্ত, তাই সে যাই হোক না কেন, আমার কাজ শেষ। আমি মরি বা বাঁচি, কি আর এসে যায়। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যেতে থাকলো। হয়তো ঘুম পাচ্ছে, কে জানে মামা এখন কেমন আছে। ঘুম পাচ্ছে, কারোর যেন হেঁটে আসার আওয়াজ পাচ্ছি। সে পায়েল পড়েছে। কিছুক্ষণ পর একটা মেয়ের কণ্ঠস্বর। কিরে রণদা, ঘুমিয়ে পড়লি নাকি? খিদে পেয়েছে। তুই এখানে কি করছিস? কি চাই তোর এখানে? আমি কি ভুল শুনছি? এত রাতে উমা এখানে আসবে কেমন করে? মা উমাকে দেখো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফেরে তখন দেখি আমি রাজমহলে। হাতে পট্টি বেঁধে দিয়েছে কেউ। জানতে চাইলাম উমামা কেমন আছে। ইতিমধ্যে দিলীপবাবু ঘরে প্রবেশ করে বললেন, এই যে আপনার উমা। শরীরে তখন ওঠার ক্ষমতা নেই। ইশারাতেই ডাকলাম। সে এসে বসলো, প্রণাম করলো আমায়। জিজ্ঞেস করলাম, কেমন আছিস মা? উমা মাথা নেড়ে বলল, ভালো আছি। তবে বুঝতে পারলাম আমি যে উমাকে চিনি, এটা সে নয় যার সাথে বাসে দেখা হয়েছিল, যে আমাকে মা শঙ্কর্ষিণীর কথা বলেছিল, যে আমাকে রুদা ও ভুবনবাবুর কথা বলেছিল। সেই উমা ও এই উমা সম্পূর্ণ আলাদা। মনে মনে ভেবেছি, তাহলে সেই উমাকে কিছুদিন সেখানে থাকলাম। রাজমহলে স্বর্ণের দুর্গা প্রতিষ্ঠিত হয়েছে। কালী মন্দিরে এখন প্রতিদিন পুজো হয়। এখন আর মায়ের জন্য রাখা দুধ ফাটে না। দিলীপবাবু আমাকে পরম যত্নে রেখেছেন। এই সবই যে মায়া। তাই
আমি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। বাড়িতে ফিরে এলাম। বাস থেকে নেমে খুব পিপাসা লাগলে একটা টিউবওয়েলের কাছে যাই। সেখানে বসে থাকা এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলি, দাদা দাদা একটু কলটা টিপে দেবেন, খুব পিপাসা লেগেছে। লোকটা কিছু না বলে টিউবওয়েল টিপতে লাগলো। হঠাৎ লোকটি বলে উঠল, রণদা, সব ঠিক হলো তাহলে? আমি মাথা না উঠিয়েই জল খেতে খেতে শুধু মাথা নাড়ালাম। লোকটি আবার বলল, দেখতেই পাচ্ছি তোর কুণ্ডলিনী চক্র এখনো সক্রিয়। ভালো ভালো, তবে ভুলে যাস না আমি তোকে মারবো। এতক্ষণ খেয়াল করিনি। হঠাৎ মনে হলো এই কণ্ঠস্বর, হ্যাঁ হ্যাঁ এই কণ্ঠস্বর আমি আগেও শুনেছি। সেই কঙ্কালীতলার মন্দিরে এই যে কালানন্দ তান্ত্রিক। মাথা তুলতেই দেখলাম সেইখানে কেউ নেই। অর্থাৎ যে শক্তির বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছি তার ক্ষমতা অসীম। সে পারে সর্বদা আমাকে চোখে চোখে রাখতে। সে জানে আমি কখন কি করছি, কিন্তু আমি তার অবস্থান, চেহারা, দোষ, গুণ কিছু সম্পর্কে অবগত নই। জেঠুকে চুপ থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জেঠু, এরপর কি আর দেখা হয়েছিল কালানন্দ তান্ত্রিকের সাথে? প্রতিবার যখন সাধন জীবনকে উচ্চ স্তরে নিয়ে গেছি তখনই সে জানিয়ে গেছে ঠিক কত বছর হয়েছে, আর ঠিক কত বছর পর আমার মৃত্যু তার হাতে হবে। বুঝলি, আসলে মানুষ ভাবে তার কাছে অনেক সময়, পরে কাজ করলেও হবে, তবে সময় সর্বদা তোমাকে বোকা বানিয়ে তোমাকে অলসতার ফাঁদে ফেলে দেওয়ার চেষ্টা করে। তুমি পড়লে তুমি ব্যর্থ, আর তুমি যদি তার মায়াজাল কাটাতে পারো তাহলে দেখবে যতদিন পৃথিবীতে বাঁচবে মনে হবে তুমি তোমার শ্রেষ্ঠ সময় অতিবাহিত করেছ। বুঝলে? তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কপোমেট্রিকের সাথে থাকবেন। গল্পে নাট্যরূপ দিয়েছেন কৌস্তব সাহা। কতকে চরিত্রে অভিনয় করেছেন সুশোভম রক্ষিত ও আমি। উমা চরিত্রে স্মৃতি, আকাশের চরিত্রে রুদ্র, আস্তিকের মায়ের চরিত্রে মৌমিতা, গরুগাড়ি চালকের চরিত্রে শুভম, গ্রামের জনৈক লোকের ভূমিকায় সুরজিৎ, ছোট্ট মেয়ের ভূমিকায় শ্রাবণী, দিলীপের ভূমিকায় অমিয় দে, কাপালিক বা কালানন্দের ভূমিকায় সুশোভম, রণতপ্রসাদের গুরুর ভূমিকায় কৌস্তব, ভুবনবাবুর চরিত্রে রাজ চট্টোপাধ্যায়। আজ তবে এইটুকুই। আমরা আবারও ফিরব রণতপ্রসাদ তান্ত্রিক সিরিজের নতুন গল্প ও অন্যান্য নানা গল্প নিয়ে। তাহলে শুনতে থাকুন কপোমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।